ডাব্লিউবিজেই 2026-এর জন্য কিন্তু কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হয়ে গেল। তোমরা এখন অফিসিয়াল ওয়েবসাইটে এসে পরে এখানে দেখতে পাবে যে অনলাইন রেজিস্ট্রেশন এন্ড চয়েস ফিলিং এর একটা অপশন চলে এসেছে। তো এটাতে আমরা যখনই ক্লিক করবো আমাদের কাউন্সেলিং এর প্রসেসের জন্য যে রেজিস্ট্রেশন প্রসেসটা সেটা করতে হবে। তো এই বছর কিন্তু অনেক ধরনের রুলস রেগুলেশন চেঞ্জ হয়েছে, সেগুলো নিয়ে আমি একটু আগে আলোচনাটা করে দিই, তারপর এবারে কাউন্সেলিং প্রক্রিয়াটা আবার ফিরে আসবো। তোমাদের কাউন্সেলিং এর যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া অর্থাৎ প্রথম রাউন্ডের জন্য রেজিস্ট্রেশন করতে হবে, সেটা 30 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত আমাদের রেজিস্ট্রেশন চয়েস ফিলিং চলবে। তোমাদের কাছে এনাফ টাইম দিয়েছে এবছর, তোমরা তার মধ্যে যবে ইচ্ছা যতবার ইচ্ছা লগ ইন করে পরে তুমি উলট পালট করতে পারো, যেমন ভাবে ইচ্ছা সাজাতে পারো। ঠিক আছে, তুমি আজকে রেজিস্ট্রেশন করে কালকে চয়েস ফিলিং করতে পারো। কিন্তু এই 5 তারিখে তোমার কিন্তু চয়েস লকিং এর একটা ডেট আছে, যে ক্যান্ডিডেট ক্যান লক দেয়ার চয়েস বাই হচ্ছে যে এই টাইমের মধ্যে চয়েস লক করতে পারবে। তো সেই চয়েস লকটা করো না, তাহলেই হবে লাস্টের দিনে গিয়ে পরে চয়েস লকটা করবে, আর যদি না করো অটোমেটিকলি লক হয়ে যাবে। আদারওয়াইজ তুমি এই কটা দিন ধরে ধীরে ধীরে সাজাও। ঠিক আছে, দেখো এবছর কাউন্সেলিং এর রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় প্রচুর চেঞ্জ হয়েছে, নতুন নতুন রুলস রেগুলেশন এসেছে। প্রথমত তুমি হচ্ছে রেজিস্ট্রেশন ফিস দিয়ে 500 টাকা ফিস দিয়ে পরে চয়েস ফিলিং করলে, চয়েস লক করলে, সেটা তোমার ইচ্ছা মতন তুমি যবে ইচ্ছে চয়েস লক করলে। চয়েস লক করার পর রাউন্ড 1 এর যখন রেজাল্ট বেরোবে, দুটো প্রবাবিলিটি হতে পারে। এক হচ্ছে কি তোমার নামে অ্যালট হতে পারে, আর একটা কি তোমার নামে অ্যালটমেন্ট হলো না। যদি তোমার নামে অ্যালটমেন্ট হয় তখন কি করতে পারে, যদি তোমার নামে যেটা তুমি সাজিয়েছিলে কলেজগুলো একদম 1 নাম্বার চয়েসটাতেই তোমার হিট করেছে, অর্থাৎ 1 নাম্বারটাই তুমি পেয়ে গেছো, তখন কিন্তু তোমার কাছে একটা ভীষণ জিনিস কি, যে তোমাকে ওই কলেজে গিয়ে পরে ডকুমেন্টস ভেরিফিকেশন করে পরে তোমার অ্যাডমিশন নিয়ে নিতে হবে। দেখো পে সিট অ্যাকসেপ্টেন্স ফিস 5000 টাকা দিতে হবে, তারপরে নো আপগ্রেডেশন করে পরে ডকুমেন্টস ভেরিফিকেশন করে পরে ফাইনাল অ্যাডমিশন নিতে হবে। এরপর যদি তুমি না নিতে চাও ডকুমেন্টস ভেরিফিকেশনটা করে পরে তুমি ইএস আপগ্রেডেশন করে পরে তোমার কাছে সেকেন্ড রাউন্ডে এবছর যেটা অপশন দিয়েছে আশা করা যায়, কারণ যেটা দেখে পরে বোঝা যাচ্ছে তুমি আবার নতুনভাবে চয়েস করতে পারো। কিন্তু প্রথমবারে সাজাবে এমনভাবেই যাতে তোমার উপরের দিকে এমন কলেজ দেবে যেগুলোতে তোমার পাওয়ার প্রবাবিলিটি একটু কম, নিচের দিকে এমন কলেজ দেবে যেগুলোতে তুমি ইজিলি পেয়ে যাবে। উপরের দিকে কেন ওগুলো দেবে, কারণ নিচের দিকে এটাতে হিট করলো, পরের রাউন্ডে তাহলে উপর দিকের গুলো পাওয়ার সম্ভাবনা থাকবে। ঠিক আছে, তো সেই হিসেবে তোমাকে সাজাতে হবে। তোমার কাছে যদি কোনো সেকেন্ড চয়েস আসে, মানে ধরো 1 2 3 4 করে সাজিয়েছিল, 1 নাম্বারটা বাদ দিয়ে 2 নাম্বার বা তার নিচে যে কোনো চয়েস তুমি পেয়েছো, তখন তোমার কি করতে হবে, ইএস আপগ্রেডেশনের একটা অপশন আছে আর নো আপগ্রেডেশনের একটা অপশন আছে। ইএস আপগ্রেডেশন করে পরে তুমি ওয়েট করতে পারো সেকেন্ড রাউন্ডের জন্য। সেকেন্ড রাউন্ডে যখন রেজাল্ট বেরোবে সেই ভিত্তিতে তোমার হয়তো উপরের দিকের কোনো একটা কলেজে অ্যাডমিশন পাবে, নয়তো ওই কলেজে যেটাতে ছিল তোমার নামে সেই কলেজে তোমার সিটটা থাকবে। আর একটা কি হতে পারে, নো আপগ্রেডেশন করতে পারো, দিয়ে তারপর ওই কলেজে তুমি অ্যাডমিশন নিয়ে নিতে পারো। কিন্তু একটা জিনিস, যদি তোমার প্রথম রাউন্ডে কোনো একটা কলেজে অ্যালটমেন্ট হয়, তোমাকে কিন্তু অবশ্যই ওই কলেজে গিয়ে পরে ফিজিক্যাল ভেরিফিকেশন কমপ্লিট করে আসতেই হবে। যদি তুমি ফিজিক্যাল ভেরিফিকেশনটা কমপ্লিট করে না আসো, তুমি কিন্তু একদম কাউন্সিলিং থেকে বাদ চলে যাবে, কাউন্সিলিং এর পরের কোনো রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে না। সেটা তোমার বাড়ি যদি কলকাতায় হয়, যদি তোমার দেখা যায় যে জলপাইগুড়িতে কোনো একটা সিট পেয়ে, তোমাকে জলপাইগুড়ি গিয়ে পরে ওই ফিজিক্যাল ভেরিফিকেশনটা ডকুমেন্টস ভেরিফিকেশন করে আসতে হবে, আদারওয়াইজ পরের কোনো রাউন্ডে তুমি পার্টিসিপেট করতে পারবে না। ঠিক আছে, এই জিনিসটাকে মাথায় রাখবে। আর কি, যদি সে চায় তাহলে সে হচ্ছে তোমার ফ্রেশ আবার হচ্ছে নতুনভাবে চয়েস ফিলিং করতে পারবে, চয়েস ফিলিং করে পরে সেকেন্ড রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে। এই নতুন যে টাইপ ডিটা, এটা আগে কোনোদিনও থাকেনি, যে তোমার এই যে ফ্রেশ চয়েস যেটা হচ্ছে তোমার এই যে টাইপ সি বা টাইপ ডিটা, এটা আগে কোনোদিনও কিছু থাকেনি, যে ফ্রেশভাবেও তুমি সেকেন্ড রাউন্ডে একটা চয়েস ফিলিং করতে পারবে। আগের চয়েস ফিলিংটা তোমার যেমন ছিল সেটাকে চেঞ্জ করতে পারবে, বা যদি কোনো স্টুডেন্ট যদি ভাবে যে আমি ফার্স্ট রাউন্ডে কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করবো না, সেকেন্ড রাউন্ডে ডিরেক্ট কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করবো, সেটাও তুমি করতে পারবে। ঠিক আছে, আচ্ছা যদি তোমার অ্যালটমেন্ট না হয় তাহলে তোমার কাছে কি আসবে, একটা অপশন থাকবে যেটা তোমাকে ওয়েট করতে হবে পরের রাউন্ডের জন্য, বা তুমি চাইলে আবার ফ্রেশভাবে নতুনভাবে একটা চয়েস বানাতে পারো। ঠিক আছে, যখন আমরা সেকেন্ড রাউন্ডে চলে আসবো, আচ্ছা এখানে একটা বড় জিনিস কি, আমাদের মপ আপ রাউন্ড বলে এবছর কোনো রাউন্ড থাকছে না। থার্ড রাউন্ডটাকেও তুমি আপগ্রেডেশনের মধ্যে ফেলতে পারছো। আগে যেমন মপ আপ রাউন্ডে 200 টাকা এক্সট্রা একটা ফিস দিয়ে পরে তোমাকে মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করতে হতো, এখন কিন্তু সেই সিস্টেমটা নেই। তোমার একদম ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ড এরকম একটা সিস্টেম হয়েছে। হতে পারে যদি এখনো সিট খালি থাকে গভর্নমেন্টে প্রচুর পরিমাণে, তখন মপ আপ রাউন্ড যদি গভর্নমেন্টের মন যায় করতে পারে, কিন্তু সম্ভাবনা কি মপ আপ রাউন্ড হবে না, তোমাদের স্পট রাউন্ড কাউন্সিলিং যেটা হয়ে থাকে সেই স্পট রাউন্ড কাউন্সিলিং হয়ে থাকবে। আচ্ছা রাউন্ড 2তেও তুমি কি করতে পারো, একদম ফ্রেশ রেজিস্ট্রেশন 500 টাকা দিয়ে করতে পারো, বা তুমি যদি আগের রাউন্ডে পার্টিসিপেট করেছিলে তখনও তুমি করতে পারো। তোমার কাছে কি কি অপশন আসতে পারে, যে প্রথম রাউন্ডে যেমন অ্যালটমেন্ট ছিল, প্রথম রাউন্ডে একটা তোমার কলেজে অ্যালটমেন্ট হয়েছিল, সেই কলেজেই এখনো থাকতে পারে, বা আপগ্রেডেশন হয়ে পরে উপরের যে কোনো একটা কলেজ এখন অ্যালট হয়েছে এমন হতে পারে, বা অ্যালটমেন্ট হয়নি এখনো এটাও হতে পারে। তাহলে যদি আমার কাছে অ্যালট হয় তাহলে ফার্স্ট চয়েসের ফার্স্ট কলেজটাই আমার নামে অ্যালট হয়েছে, তখন আমাকে সিট অ্যাকসেপ্টেন্স ফিস দিয়ে পরে আমার কলেজে অ্যাডমিশন নিয়ে নিতে হবে। যদি সেকেন্ড চয়েস মানে 1 নাম্বার চয়েসটা বাদ দিয়ে সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স, সেভেন এরকম যে কোনো একটা চয়েস এসছে, তখন আমরা কি করবো, আমরা ইএস আপগ্রেডেশন করতে পারবো, বা আমরা নো আপগ্রেডেশন করে পরে ওই কলেজে অ্যাডমিশন নিতে পারবো। ইএস আপগ্রেডেশন করার অর্থটা কি, যে তুমি এখনো আরো একটা রাউন্ড ওয়েট করতে চাইছো আরো একটা ভালো কলেজ পাওয়ার জন্য, তখন তোমার কি করতে হবে,
অ্যালোটেড ইনস্টিটিউটে যেতে হবে, ইএস আপগ্রেডেশনের জন্য ভেরিফিকেশন করে আসতে হবে, তাহলেই হবে। যদি তুমি ফার্স্ট রাউন্ডে ভেরিফিকেশন একবার কমপ্লিট করে ফেলো তাহলে তোমাকে সেকেন্ড রাউন্ডে ভেরিফিকেশন করতে যেতে হবে না। কিন্তু যারা প্রথমবারের জন্য অ্যালোট হচ্ছে সেকেন্ড রাউন্ডে তাদেরকে কিন্তু কলেজে গিয়ে পরে ভেরিফিকেশন করে আসতে হবে, আদারওয়াইজ তুমি কিন্তু থার্ড রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে না। নয়তো সে আরেকজন কি করতে পারে যে আবার ফ্রেশভাবে আরেকবার চয়েস করে পরে সে কিন্তু আবার পরের রাউন্ডে অর্থাৎ থার্ড রাউন্ডে পার্টিসিপেট করতে পারে। ঠিক আছে, যদি কেউ যদি ভাবে যে আমি উইথড্র করে নেব কাউন্সিলিং থেকে, কাউন্সিলিং একটা উইথড্রয়ের অপশন থাকে, তাহলে কিন্তু সে এক্সিট হয়ে গেলে কাউন্সিলিং থেকে আর কোনো প্রকার কোনোভাবে কিন্তু কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করতে পারবে না। এটা খুব রিস্কের জিনিস, কেউ কোনোভাবে উইথড্র করবে না। আর তুমি যদি 500 টাকা যে ফিস 5000 টাকা যে ফিসটা দেবে সিট অ্যাকসেপ্টেন্স ফিসটা, সেটা কিন্তু তোমার কলেজের ফিসের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে বা তোমার ওটা রিটার্ন পেয়ে যাবে কিছুদিন পরে। ঠিক আছে, একটা সেশন থাকে সেই সেশনের মধ্যে রিটার্ন পেয়ে যাবে। যদি সেকেন্ড রাউন্ডে আমার অ্যালটমেন্ট না হয় তখন দুটো ঘটনা, যে তোমার কাছে অ্যালটমেন্ট হলো না তখন তুমি কি করতে পারে, তুমি যে চয়েস ছিল সেই চয়েস নিয়ে পরে এগোতে পারো, নয়তো নতুনভাবে আবার চয়েস ফিলিং করতে পারো, দিয়ে তারপরে আবার থার্ড রাউন্ডের জন্য ওয়েট করবে। এই একটু পদ্ধতিটা চেঞ্জ হয়েছে, আগে হচ্ছে এই মিডিলে প্রতিবার যে চেঞ্জ করতে পারার এই অপশানটা থাকেনি, তো সেটা এখন নতুনভাবে অ্যাড হয়েছে। ঠিক আছে, দেখো এরপর আমরা ওইখানে যখন রেজিস্ট্রেশন প্রসেসে আসবো তখন নিচের দিকে দেখো নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনের একটা অপশন আছে। তো আমরা এই নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনটাতে ক্লিক করবো। তুমি আগের বছর রেজিস্ট্রেশন করে থাকলেও তোমাকে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করার পর তোমার কাছে এরকম অনেকগুলো অপশন চলে আসবে, তোমাকে অনেক কিছু ইনস্ট্রাকশন দেওয়া হবে। আমরা কি করবো, নিচের দিকে গিয়ে পরে আই অ্যাগ্রিটাতে ক্লিক করে প্রসিড টু অ্যাপ্লিকেশন করবো। এরপর নিচের দিকে যাবো, দেখতে পাবো যে ক্যান্ডিডেট নেম, ফাদার নেম, এরকম অনেকগুলো ডিটেলস রয়েছে। তো এগুলোকে এই সাইডে শোর করি পরে আমাকে কি করতে হবে, এগুলোকে সবগুলোকে চেক করতে হবে। আমি এই চেক অলটাতে ক্লিক করে দিলে এখানে চেক বক্সে ক্লিক হয়ে যাবে। তারপর আমরা এই এগ্রিটাতে ক্লিক করবো, দিয়ে ইয়েসটাতে ক্লিক করলেই হয়ে যাবে। ঠিক আছে, মানে আমি যে ডেটাগুলো দিতে চলেছি সেগুলো অথেন্টিক সেইটুকুই বলছি আর কি। তো এরপর হচ্ছে আমার কাছে এখানে অপশন থাকবে যে আমি কিসের থ্রু যেতে চাইছি, যেই মেন শুধুমাত্র র্যাঙ্ক দিয়ে যেতে চাইছি, নাকি WBJEE যেই মেন দুটো র্যাঙ্ক দিয়ে আমি পার্টিসিপেট করতে চাইছি, নাকি শুধুমাত্র WBJEE দিয়ে পার্টিসিপেট করতে চাইছি। তো সেই হিসাবে এখান থেকে করতে হবে। টাইপ অফ রেজিস্ট্রেশনটাতে আমাকে সিলেক্ট করতে হবে যে আমি কোনটা দিয়ে করতে চাইছি। তো দুটো দিয়ে করতে চাইলে দুটো দিয়েই আমরা করতে পারবো। নিচের দিকে WBJEE রোল নাম্বার দিতে হবে, তেমন যেই মেনেরও রোল নাম্বারটা দিতে হবে যদি আমি দুটো দিয়ে পরেই করতে চাই। শুধুমাত্র যদি আমি WBJEE দিয়ে যদি করতে চাই শুধুমাত্র WBJEE রোল নাম্বার পুট করতে হবে, তখন কিন্তু যেই মেনের রোল নাম্বারটা পুট করতে হবে না, ওরা ওই রোল নাম্বার থেকেই ফেচ করে নেবে তোমার কত কি র্যাঙ্ক আছে আর আছে সেটা ফেচ করে নেবে। তো এখানে ক্যান্ডিডেটের নাম দিতে হবে, খুব ভালো করে শুনো। তোমার যেটা অ্যাডমিট কার্ড ছিল, যেটা নিয়ে পরীক্ষা দিতে গিয়েছিলে, সেই অ্যাডমিট কার্ডে তোমার নিজের নামটাকে ক্যাপিটাল লেটারে, যদি অ্যাডমিট কার্ডে ছিল তো ক্যাপিটাল লেটারে লিখবে, যদি অ্যাডমিট কার্ডে স্মল লেটারে ছিল তো স্মল লেটারে লিখবে, যেইভাবে তোমার অ্যাডমিট কার্ডে এসছে সেইভাবে লিখবে। তোমার মায়ের নামটা যেভাবে অ্যাডমিট কার্ডে লেখা আছে বা কনফার্মেশন পেজ যেটা যখন ফর্ম ফিল আপের সময় করেছিলে যেমনভাবে লেখা ছিল হুবহু সেইভাবে লিখতে হবে, আর ডেট অফ বার্থটাও সেটাই দিতে হবে, আদারওয়াইজ তুমি কিন্তু কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করতে পারবে না। তো একদম হুবহু ওটা দেওয়ার পর আমাদের এখানে সিকিউরিটি পিনটা রয়েছে, সিকিউরিটি পিনটা দিয়ে পরে আমরা যখন সাবমিট অপশনটাতে ক্লিক করবো আমাদের রেজিস্ট্রেশনের প্রথম প্রক্রিয়াটা কমপ্লিট হবে। দেখো যখনই তোমরা সাবমিট করবে তোমাদের কাছে এরকম একটা অপশন চলে আসবে যেখানে তুমি তোমার নিজের রোল নাম্বারটা যেটা পুট করেছিলে সেটা দেখতে পাবে, ক্যান্ডিডেট নেম, মাদার নেম, ডেট অফ বার্থ দেখতে পাবে। তোমাকে এখানে তোমার মোবাইল নাম্বারটা পুট করতে হবে। এরপর তুমি যেটা ফর্ম ফিল আপের সময় মোবাইল নাম্বার দিয়েছিলে, তুমি যদি চাও যে মোবাইল নাম্বারটাকে এখন চেঞ্জ করবে তুমি চেঞ্জ করতে পারো। সিমিলারলি ইমেলটাকেও যদি তুমি এখন চাও যে চেঞ্জ করবে সেটাকেও তুমি চেঞ্জ করতে পারো। নিচে হচ্ছে তোমাকে একটা পাসওয়ার্ড দিতে হবে, তোমার ইচ্ছে মতন একটা পাসওয়ার্ড দিতে হবে। সাপোজ ধরো আমার নাম হচ্ছে রাজু, আরটা ক্যাপিটাল লিখবো, AJU এটাকে স্মল লিখবো, একটা @ দিতে পারি, একটা হ্যাশট্যাগ দিতে পারি বা একটা ডলারের সাইন দিতে পারি, দিয়ে তারপরে 9159 এরকম যে কোনো একটা নিউমেরিক্যাল দেবো। অর্থাৎ একটা ক্যাপিটাল, মিনিমাম একটা স্মল, একটা স্পেশাল ক্যারেক্টার আর নিউমেরিক্যাল থাকবে, আর টোটাল মিনিমাম 8টা ক্যারেক্টার হতে হবে। ঠিক আছে, দেখো আমার এখানে টোটাল হচ্ছে 9টা ক্যারেক্টার রয়েছে, তো মিনিমাম 8টা ক্যারেক্টার হতে হবে, তাহলেই তোমার এখানে পাসওয়ার্ডটা নেবে, আদারওয়াইজ পাসওয়ার্ড নেবে না। তো এইখানে পাসওয়ার্ডটা আমরা পুট করবো, কনফার্ম পাসওয়ার্ডে গিয়ে পড়ো সেই পাসওয়ার্ডটাকেই পুট করবো। আর এই সিকিউরিটি পিন যেটা রয়েছে সেই সিকিউরিটি পিনটা এখানে পুট করে পরে আমরা কি করবো, সাবমিট আর নেক্সট এই অপশনটাতে ক্লিক করবো। দেখো যখনই তোমরা সাবমিট করবে তোমার মোবাইল নাম্বার আর তোমার ইমেল আইডিতে একটা ওটিপি যাবে, তার সাথে সিকিউরিটি পিন টাইপটা তোমাকে পুট করতে হবে। খুব ভালো করে শুনো, তুমি যদি শুধুমাত্র মোবাইল নাম্বারের ওটিপিটা দিতে যেটা SMS এসেছিল তবুও চলবে, শুধুমাত্র ইমেল একটা দিলেও চলবে, কিন্তু যদি তোমার দুটো জায়গাতেই ওটিপি এসে থাকে তুমি দুটোকে একসাথে পুট করে পরে সাবমিট করবে। এতে কি হবে, তোমার মোবাইল নাম্বার ইমেল আইডি দুটোই ভেরিফাই হয়ে যাবে। তুমি যখন কলেজে অ্যাডমিশন নিতে যাবে তখন অনেকখানি হেল্প পাবে, নয়তো তোমার ওখানে ভেরিফিকেশন করতে অনেকটা সময় লেগেছে। তো তার জন্য দুটোকেই ভেরিফাই করে নেওয়ার চেষ্টা করবে, যদি কোনোভাবে হচ্ছে না পরবর্তী সময় আমরা আবার ভেরিফাই করতে পারি, সেটাও আমরা দেখিয়ে দেবো। তো এখানে আমার কাছে যেমন দুটো জায়গাতেই এসছে আমি দুটোকেই ভেরিফাই করবো। ভেরিফাই অ্যান্ড সাবমিট করার পর তোমাদের কাছে আবার এরকম অপশনগুলো চলে আসবে যে তুমি এইখানের মধ্যে যে দেখো উপরের দিকে কতগুলোকে আমরা তোমার সাবমিট করেছিলাম, যেগুলো প্রথম রেজিস্ট্রেশনের সময়তেই সাবমিট করেছিলাম, যে এতগুলোতে দেখো চেকবক্সে অলরেডি ক্লিক করা আছে, কিন্তু তারপরে নিচেরগুলোতে চেকবক্সে ক্লিক করা নেই। আমরা আবার এই চেক অলটাতে ক্লিক করবো, চেক অলটাতে ক্লিক করলে সবগুলো চেক হয়ে যাবে, একদম নিচে গিয়ে পরে আই অ্যাগ্রিটাতে ক্লিক করে দেবো।
দেখো আমাদের কাছে এখন রেজিস্ট্রেশন ফর্মটা আমাদের শুধুমাত্র ফিল আপ হয়েছে, এখনো পর্যন্ত অ্যাপ্লিকেশন ফর্ম বাকি আছে, কোয়ালিফিকেশন ডিটেলস বাকি আছে, কন্ট্যাক্ট ডিটেলস বাকি আছে, আর ফাইনাল সাবমিট করে পর তবে পরে আমরা চয়েস ফিলিং করতে পারবো। খুব ইজি প্রসেস দেখিয়ে দিচ্ছি। তবে তোমরা যদি এই সাইডে যাও তখন দেখতে পাবে যে তোমার দেখো ইমেল আইডি মোবাইল নাম্বার দুটোই ভেরিফাই হয়ে গেছে। তোমার যদি কোনো একটা ভেরিফাই না হয় তুমি এখানে ক্লিক করে আবার ওটিপি জেনারেট করে পরে ভেরিফাই করে নিতে পারবে। আমরা নিচের দিকে চলে যাবো, দেখো ফিল অ্যাপ্লিকেশন ফর্ম বলে একটা অপশন চলে এসেছে, আমরা এটাতে ক্লিক করবো। এখানে তোমার কাছে সব ডিটেলসগুলো চলে আসবে, তোমার জেন্ডার বলো বা স্টেট অফ ডোমিসাইল বলো। তুমি এখান থেকে ক্যাটাগরি কিন্তু কোনোভাবে চেঞ্জ করতে পারবে না। অনেকে বলো যে ক্যাটাগরি কি কাউন্সিলিংয়ে চেঞ্জ করেছে, না করতে পারবে না। তোমার যেই ভিত্তিতে র্যাঙ্ক কার্ডে র্যাঙ্ক এসছে সেই হিসেবে তুমি ক্যাটাগরি এখানে তোমার সিলেক্ট হবে। পার্সেন্ট অফ ডিসেবিলিটিস বা টিউশন ফি ওয়েভার এগুলো আগের থেকে এগুলো সব কিছু সিলেক্ট থাকে, তোমাকে এগুলো সিলেক্ট মানে তুমি এগুলো বাদ দিতে পারবে না, কারণ তুমি এটা আগেই করে দিয়েছো, ঠিক আছে, যখন ফর্ম ফিল আপ করেছিলে। তোমাকে এখানে দেখতে হবে যে তুমি হচ্ছে তোমার যেই মেনের থ্রু হচ্ছে এই নাটা কাউন্সিলিংয়ের থ্রু যদি অ্যাডমিশন নিতে যাও, ঠিক আছে, তখন তুমি এটাকে ইয়েস করবে, আদারওয়াইজ এটাকে নো করবে। আচ্ছা, নিচের দিকে আমাকে যেটা করতে হবে যে তোমার একটা ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস দিতে হবে। এটাতে কি হয়, তোমার টাকাটা রিফান্ড আসে, সেই হিসেবে তোমাকে তোমার অ্যাকাউন্ট হোল্ডারের নাম দিতে হবে, এখানে তোমার অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে, সেই অ্যাকাউন্ট নাম্বারটাকে আবার রিপিট করতে হবে, আইএফএসসি কোড দিতে হবে, ব্যাংকের নাম দিতে হবে, ব্রাঞ্চ নেম দিয়ে পরে তোমার যে পাসবইয়ের প্রথমের পেজটা সেটা হচ্ছে এখানে আপলোড করতে হবে, সেটা 500 কেবির মধ্যে হতে হবে। এটা তোমার যদি নিজস্ব না থেকে থাকে তুমি অন্য কারোরও দিতে পারো, কোনো ইস্যু নেই, কিন্তু তোমাকে এটা দিতে হবে কারণ এখানে রিফান্ড আসে। তো আমি এটা করে নিই। এরপর তোমাকে ক্লাস 10-এর তোমার মার্কসটা পুট করতে হবে। তোমাকে এখান থেকে পাসিং স্ট্যাটাসটা সিলেক্ট করে পরে পাসিং ইয়ার এখান থেকে সিলেক্ট করতে হবে যে তুমি কোন সালে পাস করেছো, তোমার মাধ্যমিক কোন সালে পাস করেছো। রেজাল্টের মোডটা তুমি পার্সেন্টেজ দেবে না সিজিপিএ দেবে, সেখান থেকে অপশন চলে আসবে, ঠিক আছে। আপডেট মার্কসটা লিখবে, পার্সেন্টেজ মার্কসটা অটোমেটিকলি ক্যালকুলেট হয়ে চলে আসবে। এরপর তোমাকে এখান থেকে ইংলিশে তুমি পাস করেছো কিনা সেটা দেখতে হবে, ইংলিশে পাস করেছি লিখতে হবে। তোমাকে ইংলিশের ম্যাক্সিমাম মার্কস 100 পোস্ট করবে, আর ইংলিশে মাধ্যমিকে কত পেয়েছো সেটা তুমি এখানে পুট করবে। সিমিলার ওয়েতে ক্লাস 12-এ যদি চলে আসিস, ক্লাস 12-এর ক্ষেত্রে এখানে আমাদেরকে পাস লিখতে হবে। পাস লেখার পর আমাদেরকে পাসিং ইয়ারটা আমাদেরকে দিতে হবে, যেমন ক্যান্ডিডেট আগের বছর যেহেতু পাস করেছে 2025 আমরা লিখে দিলাম। বোর্ডটা এখান থেকে তোমাকে সিলেক্ট করতে হবে যে ওয়েস্ট বেঙ্গল, এখান থেকে লিখতে হবে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, এটাতে আমরা সিলেক্ট করবো, তোমার যেটা বোর্ড তুমি সেটা সিলেক্ট করবে। আর এখান থেকে রেজাল্ট মোডটাকে আবার পার্সেন্টেজ সিলেক্ট করতে হবে। আমাদেরকে ম্যাক্সিমাম মার্কসটা, যে ম্যাক্সিমাম মার্কসের জায়গায় অনেকে কনফিউজ হয়, তো ম্যাক্সিমাম মার্কস হচ্ছে তুমি কি লিখবে, তুমি 600 লিখতে পারো 500 লিখতে পারো, কোনো ম্যাটার করে না, কিন্তু দেখবে যে তোমার যে ওভারঅল যেই মার্কসটাই লিখছো তুমি যাতে 45 বা 50%-এর উপরে, যেটা তোমার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সে তার উপরে আসছো। যদি 600 মার্কস লিখে পরে চলে আসছো তো 600 দিতে পারো, 500 মার্কস লিখে পরে যদি চলে আসছো তো 500 দিতে পারো, কোনো ম্যাটার করছে না, ঠিক আছে। তো তোমার যেটা পছন্দ তুমি দেখবে যে তোমার যেটাতে মার্কস ভালো আসছে, ভালো কাউন্ট হচ্ছে মার্কসটা, সেটাই তুমি দেবে, ঠিক আছে। পার্সেন্টেজটা যেটাতে ভালো হচ্ছে, 600-র মধ্যে যদি পার্সেন্টেজ ভালো হয় 600টা দেবে, 500-র মধ্যে যদি পার্সেন্টেজ ভালো হয় 500টা দেবে, অবভিয়াসলি 500-র মধ্যে পার্সেন্টেজ ভালো হবে তো 500টাই দেওয়ার চেষ্টা করবে, সেরকমভাবে আর কি করবো। এরপরে ইংলিশের এখানে পাস করতে হবে, ম্যাক্সিমাম মার্কস আমাকে কত পুট করতে হবে, এখান থেকে 100 পুট করতে হবে ম্যাক্সিমাম মার্কস, আর হচ্ছে অপটেন মার্কসটা হচ্ছে আমাদেরকে এখান থেকে লিখতে হবে, ঠিক আছে। সিমিলার ওয়েতে তোমাকে এখান থেকে সিলেক্ট করতে হবে ফিজিক্স, সেই ফিজিক্সে তোমাকে পাস করতে হবে, ফিজিক্সে পাস করে পরে 100-র মধ্যে কত পেজে তোমাকে লিখতে হবে। তেমন ম্যাথামেটিক্স রয়েছে, ম্যাথামেটিক্সেও সেম করতে হবে, আর কেমিস্ট্রিতেও সেম করতে হবে। যাদের যাদের ম্যাথামেটিক্সে নেই, অর্থাৎ ম্যাথামেটিক্সটা যাদের ক্ষেত্রে নেই, শুধুমাত্র ফিজিক্স কেমিস্ট্রি দিয়ে অ্যাপ্লাই করেছো, তারা এখানে নট অ্যাপ্লিকেবল করতে পারো। আর সিমিলার ওয়েতে এই নিচেরটা তো তুমি যদি কিছু থেকে থাকে বায়োলজি থেকে থাকে বায়োলজি দেবে, যদি না থেকে থাকে নট অ্যাপ্লিকেবল করবে। সিমিলারলি তার পরেরগুলোকেও ওরকমভাবে নট অ্যাপ্লিকেবল করে দেবে। তোমার যা যা সাবজেক্ট আছে, তোমার হিসাব মতো ফিজিক্স কেমিস্ট্রি আর ম্যাথামেটিক্স থাকার কথা, তো এই 3টে সাবজেক্ট তোমাকে দিতেই হবে কম্পালসারি যদি তুমি ইঞ্জিনিয়ারিং করতে যাও। কিন্তু যারা যারা অনেকে আছে ফার্মাসি করতে যায়, সেই ফার্মাসি কাউন্সিলিং এটার মধ্যে পড়ে না। কিছু কিছু পার্টিকুলার কলেজ আছে ম্যাথের ইয়েটাকে, কলেজ বলতে কি কিছু কিছু কোর্স আছে ম্যাথটাকে কাউন্ট করে না, তো তুমি যদি ম্যাথ না থেকে থাকে তুমি দিতে পারো, কিন্তু তুমি অন্যদের মতন এতগুলো কলেজের চয়েস পাবে না। অন্যরা যতগুলো কলেজের চয়েস পাবে তুমি হয়তো 1-2টো কলেজেরই শুধুমাত্র চয়েস পাবে। তোমার যে হিসাবে এলিজিবিলিটি তুমি যতগুলোর জন্য এলিজিবল ততগুলো কলেজে তোমার কাছে শো করবে। তো এখানে অবভিয়াসলি তোমাকে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স এই 3টার মার্কস তোমাকে দিতেই হবে। আর নিচের দিকে বাদ বাকিগুলো যদি তোমার অ্যাপ্লিকেবল হয়ে থাকো তো অ্যাপ্লিকেবল লিখবে, যেমন কম্পিউটার অ্যাপ্লিকেশন বা অন্য কিছু থাকলে অ্যাপ্লিকেবল দেবে, আদারওয়াইজ নট অ্যাপ্লিকেবলটাতে ক্লিক করে দেবে, তাহলেই হবে, ঠিক আছে। এরপর তোমাকে তোমার অ্যাড্রেসটা ফিল আপ করতে হবে। যদি তোমার পার্মানেন্ট অ্যাড্রেস আর করসপন্ডেন্স অ্যাড্রেস সেম হয়ে থাকে তো আমরা সেম অ্যাজ করসপন্ডেন্ট অ্যাড্রেস করতে পারি, যদি তোমার আলাদা হয়ে থাকে তুমি দুটো জায়গাতে আলাদা ফিল আপ করতে পারবে। এরপর আমরা সেভ অ্যান্ড নেক্সট করার পর ইয়েস করবো। তুমি এতক্ষণ ধরে যেটা ফিল আপ করলে পুরোটা চলে আসবে একটা পেজে। যদি কোনো কিছু ভুলভ্রান্তি থেকে থাকে সেগুলোকে চেক করে দেবে, যদি কিছু ভুল থেকে থাকে আমরা প্রিভিয়াসে গিয়ে পরে এডিট করতে পারবো। আর যদি কোনো কিছু ভুল না থেকে থাকে জাস্ট আমরা এই চেকবক্সে ক্লিক করে পরে আমরা সেভ অ্যান্ড ফাইনাল সাবমিটটাতে ক্লিক করে দিলে আমাদের পেমেন্ট করতে হবে, তারপর আমরা চয়েস ফিলিংটা করতে পারবো। তো এখানের মধ্যে তোমাকে দেখিয়ে দেবে যে তোমার নামে কতগুলো অ্যাভেলেবল চয়েস রয়েছে। যেমন এই ক্যান্ডিডেটের নামে 854 টোটাল অ্যাভেলেবল চয়েস রয়েছে। তুমি এখনো পর্যন্ত কোনো কিছু ফিল করোনি, তোমাকে আগে কি করতে হবে, এই সাইড দেখো নিউ বলে একটা লেখা চলে এসেছে, তোমাকে এখান থেকে আগে পে রেজিস্ট্রেশন ফিসটা দিতে হবে। আমাদের যেটা 500 টাকা রেজিস্ট্রেশন ফিস, সেই 500 টাকা রেজিস্ট্রেশন ফিসটা এখান থেকে আমাদেরকে পেমেন্ট করতে হবে। তারপর আমরা এখানে পে ফ্রিটাতে ক্লিক করবো। তো পেমেন্ট করার সাথে সাথে তোমার কাছে ট্রানজাকশন আইডি সহ এটা চলে আসবে, তোমরা এখান থেকে গো ব্যাক করবে, তোমার পেমেন্ট যেমন সাকসেসফুল হয়ে গিয়েছে। এখন দেখতে পাবে তোমাদের কাছে চয়েস ফিলিং এর একটা নতুন অপশন ওপেন হয়ে গেছে। তোমরা এইখানটাতে যখনই ক্লিক করবে তোমাদের কাছে চয়েস ফিলিং করতে পারবে। এবারে দেখো এখানে একটা নতুন
দেখো এখানে একটা নতুন অপশন চলে এসেছে, যেখানে তোমাদেরকে তোমার পাসওয়ার্ডটা যেটা তুমি একটু আগে পুট করেছিলে সেই পাসওয়ার্ডটা পুট করতে হবে। যেমন আমি একটু পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি, সাবমিট যখনই করবো দিয়ে আমরা ওকে যখনই ক্লিক করবো আমাদের কাছে এই পোর্টালটা ওপেন হয়ে যাবে, যেখান থেকে আমরা কি করতে পারবো, আমাদের চয়েসগুলোকে আমরা সাজাতে পারবো, যে এইদিকে যেগুলো রয়েছে এই দিক থেকে ধীরে ধীরে অ্যাড করতে পারবো। কিছু জিনিস আমি দেখিয়ে দিই, তোমার যদি শুধুমাত্র চাও যে গভর্নমেন্ট কলেজ পেতে, স্টেট গভর্নমেন্ট আর স্টেট ইউনিভার্সিটি বলে দুটো আলাদা অপশন আছে। আমি যদি এখান থেকে স্টেট গভর্নমেন্টে ক্লিক করি আর এইখান থেকে যদি আমি প্রোগ্রামে যাই, প্রোগ্রাম থেকে তুমি যেই দিকে যেতে চাইছো, যেমন তোমার ইসি বলো বা কম্পিউটার সায়েন্স বলো বা যেই ট্রেড নিয়ে তুমি পড়াশোনা করতে চাও, তুমি সেটাকেও ফিল্টার আউট করতে পারো, তাহলে শুধুমাত্র ওই সব এর ট্রেডগুলোরই ওই কলেজগুলো দেখাবে, ঠিক আছে। এরপর এইটাকে একটা জিনিস কি দেখো, এখানে টিএফডব্লিউ বলে লেখা রয়েছে, যারা টিএফডব্লিউ ক্যান্ডিডেট রয়েছে তাদেরকে আগে টিএফডব্লিউ সব কলেজগুলোকে সাজাতে হবে, তারপরে নিচের দিকে তুমি হচ্ছে বাদবাকি সব কলেজগুলোকে সাজাবে, ঠিক আছে। তো বাদবাকি তোমার যারা টিএফডব্লিউ নেই তারা নর্মালি সাজাতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু টিএফডব্লিউর জন্য তোমাকে ইনকাম সার্টিফিকেট আলাদাভাবে বিডিওর কাছ থেকে বানাতে হবে, যেটা পারফরমাটা সেটাকে তোমাকে কিন্তু সাইন করে নিয়ে আসতে হবে, ঠিক আছে। এরপর এটাতে করে পরে আমরা যখন ফিল্টার করবো এইদিকে যতগুলো কলেজ আসবে এগুলো সব গভর্নমেন্ট কলেজ চলে আসবে। দেখো এগুলো সব হচ্ছে গভর্নমেন্ট কলেজ, ঠিক আছে। তোমার যেমন মনে হয়েছে যে তুমি এখান থেকে জলপাইগুড়িটাকে ইসি টিএফডব্লিউটাকে আগে দেবে, দিলে, তারপর হচ্ছে তোমার ইলেকট্রিক্যালটা দিলে মনে হচ্ছে দিলে, তারপর তোমার ধরো ইলেকট্রনিক্সটা দিতে মনে হচ্ছে, কম্পিউটার সায়েন্স মনে যাচ্ছে দিতে। আগে দেখো আমি সব টিএফডব্লিউগুলোকে শেষ করছি, যদিও গভর্নমেন্ট কলেজে টিএফডব্লিউ আর বিনা টিএফডব্লিউতে বিশাল কিছু ফারাক হয় না, একই টাইপেরই ফিস হয়ে থাকে, কিন্তু শুধুমাত্র গভর্নমেন্টের ক্ষেত্রে ইনফরমেশন টেকনোলজি যেই ব্রাঞ্চটা থাকে আইটি ব্রাঞ্চে কিন্তু অনেকটা ফিসের ফারাক হয়ে যায় টিএফডব্লিউতে, বাদবাকিগুলোতে একই ধরনের থাকে। এরপর তোমার যদি আপ ডাউন করতে হয় আপ ডাউন করতে পারবে, যদি তোমার রিমুভ করতে মন যায় তুমি এখান থেকে রিমুভ করতে পারবে। তো রিমুভ করার পর কিছুক্ষণ ছাড়া ছাড়া তোমরা এই সেভ অ্যান্ড কন্টিনিউটাতে ক্লিক করলে তবে পরে সেভ হবে, এটা কিন্তু কিছুক্ষণ ছাড়া ছাড়া করবে। আর অনেকের একটা ডাউট থেকে থাকে, তোমাকে চয়েস লকিং নিজেকে করতেই হবে, তুমি যদি নিজে চয়েস লকিং না করো তবুও চলবে, অটোমেটিক্যালি চয়েসটা কিন্তু লক হয়ে যাবে, ঠিক আছে। বাকি তোমার র্যাঙ্কে তোমাকে কিভাবে সাজাতে হবে সেই নিয়ে আমি একটা আলাদা বিস্তারিত ভিডিও দেবো, যে তোমার র্যাঙ্কে তুমি কিভাবে কলেজ সাজালে একটা খারাপ র্যাঙ্কও ভালো কলেজ পেয়ে যেতে পারো, সেই বিষয়ে আমরা পরবর্তী সময় বিস্তারিত আলোচনা করবো, ঠিক আছে। আজকের মতো ভিডিওটা তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।